সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেবো। ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান 65,000 থেকে বেড়ে হবে 80,000। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 70,000 থেকে বেড়ে হবে 85,000। আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 75,000 থেকে বেড়ে হবে 1 লাখ। আর ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, পোস্ট ডক্টর ট্রেনিং সবার জন্য 10,000 টাকা করে বাড়ানো হবে। সেটা তো আমি অলরেডি বলে দিয়েছি। একেই বলে ঠেলার নাম বাবাজি। বিপদে পড়লে মানুষ আসলে অনেক কিছুই করে। কয়েক মাস আগেও ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর চরম সংঘাত। মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন ডাক্তারদের মান ভাঙানোর, ডাক্তাররাও অনড় অডিগ। আর এখন আমরা কি দেখছি? দরাজ হস্ত মুখ্যমন্ত্রী। কেন তিনি দরাজ হস্ত? সামনে 26-এর ভোট। ভোট বড় বালাই নেতাদের কাছে। ঠিক সেই কারণে 1 বছর আগে ডাক্তারদের জন্য দরাজ হস্ত মুখ্যমন্ত্রী। ধনধান্যে স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মোটের উপর 15,000 থেকে 25,000 টাকা বাড়াবেন সিনিয়র ডাক্তারদের জন্য, আর জুনিয়র ডাক্তারদের হাউস স্টাফ তাদের বেতন বাড়বে 10,000 টাকা। কি ঘোষণা করেছেন তিনি? সিনিয়র রেসিডেন্ট ডক্টরদের 15,000 টাকা করে বাড়বে। যারা পিজি ডিপ্লোমা সিনিয়র ডক্টর ছিলেন তাদের বেতন ছিল 70,000, হবে 85,000। ডিপ্লোমা সিনিয়র ডক্টর যারা ছিলেন রেসিডেন্ট ডক্টর তাদের 65,000 টাকা বেতন ছিল এবং সেটা বেড়ে হবে 80,000 টাকা। এবং পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্ট ডক্টর তাদের বেতন ছিল 75,000 টাকা, 25,000 টাকা বেড়ে তাদের বেতন হবে 1 লক্ষ টাকা। আর জুনিয়র ডক্টর তাদের বেতন 10,000। ইন্টার্ন, হাউস স্টাফ এবং পিজি ট্রেনি সকলের বেতন 10,000 টাকা করে বাড়বে। ভোট আসছে। ডাক্তাররা মুখ্যমন্ত্রীর জন্য একটা সময় কার্যত রাজনৈতিক চ্যালেঞ্জের জায়গায় বিষয়টা চলে গেছিল। অভয়া কাণ্ডের পর এই ডাক্তাররা একটা আন্দোলন গড়ে তুলেছিলেন এবং সেই আন্দোলনে কার্যত মুখ্যমন্ত্রীকে একটা পর্যায়ে গিয়ে নতি স্বীকার করতে হয়। নবান্নে বারংবার বৈঠক হয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক হয়েছে, রফাসূত্র মেলেনি। শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তাররা আমরণ অনশনে বসে পড়লেন এবং তারপর তারা বুঝতে পারলেন যে আর ফিরে আসার উপায় নেই, একমাত্র মুখ্যমন্ত্রীর কাছে রফাসূত্র, না হলে প্রাণ যাবে। এবং শেষ পর্যন্ত ডাক্তাররা ম্যানেজ হয়ে গেলেন। মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন মার্চ মাসের মধ্যে ভোট হবে। এখন অবধি হয়নি, আগামী দিনে হয়তো হবে। মার্চ এখনো শেষ হয়ে যায়নি। ডাক্তারদের দাবি ছিল নির্বাচন, সেটা মুখ্যমন্ত্রী পূরণ করে দিয়েছেন। আরেকটা দাবি ছিল তাদের বেতন, সেটা পূরণ করে দিয়েছেন। এর আগে আমরা দেখেছিলাম সরকারি কর্মচারীরা আন্দোলনে নেমেছিলেন, ডিএর আন্দোলনে, এবং মুখ্যমন্ত্রী ধীরে ধীরে 3%, 4% করে তাদের প্রত্যেকবার বাড়িয়ে যাচ্ছেন। তাদেরকে মোটামুটি তাদের যে রাগ ক্ষোভ সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আসলে সরকারি কর্মীরা যে কোনো রাজনীতিবিদ যারা শাসক তাদের জন্য একটা বড় অ্যাসেট। এদেরকে বিভিন্ন কাজে লাগানো হয়। ভোটের সময় এই সরকারি কর্মীরাই প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার হন। আর ডাক্তারদের উপরে স্বাস্থ্য ব্যবস্থাটা টিকে আছে। চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা, রুজি রুটি এগুলো সরকারের দায়িত্ব। রাজ্যের স্কুলগুলোর কি অবস্থা সেটা নতুন করে আর বলছি না, বিশেষ করে সরকারি স্কুলগুলো। শিক্ষকদের একটা বড় দায়িত্ব, কিন্তু শিক্ষকরা কি করবেন? তাদের হাত পা বাঁধা। সরকার যদি ফান্ড না দেয়, এই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেই দেখুন না, শিক্ষকদের অভিযোগ যে কম্পোজিট গ্রান্ট, যেটা দিয়ে স্কুলের দৈনন্দিন খরচ চলে, সেটা কমিয়ে দেওয়া হয়েছে। বাম আমলে 1 টাকা দেওয়া হতো, এখন দেওয়া হয় 25 পয়সা। 25% গ্র্যান্ট দেওয়া হয়। এই দুর্মূল্যের বাজারে যেখানে কম্পোজিট গ্র্যান্ট বাড়ানোর কথা, সেখানে কম্পোজিট গ্র্যান্ট তো বাড়েইনি, উল্টে কমে গেছে। এবার আসি ডাক্তারদের বিষয়ে ফিরে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থার বারে বারে ঢেঁড়া পেতেন, বলেন স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়েছে। হ্যাঁ, এটা ঠিক। দেওয়ালগুলো রং করা হয়েছে, ঝাঁ চকচকে বাইরে রং করে দিয়ে একটা নতুন রকম ব্যবস্থা করা হয়েছে। মনে হচ্ছে যেন সেই পুরনো হাসপাতাল নতুন হয়ে গেছে।
কিন্তু সেই হাসপাতালের ভেতরে গেলে আপনারা বুঝতে পারবেন বাইরে থেকে এই যে লেপাপোতি করে আসলে কিন্তু কিছুই পরিবর্তন হয়নি। ভিতরে সেই ঝুল ভরা দেওয়াল, বেডগুলো ময়লা, বেডে রক্ত মাখানো, অনেক ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা হয় না। হাসপাতালগুলো শৌচালয় তো দুর্বিষহ, ওটাই রোগের আতুর ঘর। বহু হাসপাতাল আছে যেটা রোগের আতুর ঘর, কিন্তু তাও চলছে। ডাক্তারদের বেতন বেড়েছে, ভালো কথা, ডাক্তারদের বেতন বাড়া উচিত। এই দুর্মূল্যের বাজারে সকলের বেতন বৃদ্ধির প্রয়োজন আছে, সমস্ত ক্ষেত্রে, সেটা সরকারি হোক কিংবা বেসরকারি। কিন্তু পরিকাঠামোর উন্নয়ন, হাসপাতালে কি বেড বেড়েছে আগের তুলনায়? কত বেড়েছে? যে পরিমাণে পশ্চিমবঙ্গের জনসংখ্যা বেড়েছে সেই পরিমাণে কি বেড বেড়েছে? আগে যতটা ওষুধ পাওয়া যেত, সেই ওষুধ কি এখন ফ্রিতে যে স্যাম্পলগুলো পাওয়া যেত সাধারণ রোগীদের জন্য, সেই ওষুধগুলো কি বেড়েছে? আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন। বারংবার অন্তত মাঠে ময়দানে গিয়ে আমাদের যা অভিজ্ঞতা, তাতে আগের তুলনায় ওষুধ যে পরিমাণ ফ্রিতে পাওয়া যেত সেটা কিন্তু বাড়েনি। সরকারের বরাদ্দ অল্প স্বল্প বাড়লেও সেটা প্রয়োজনীয়, যতটা আসলে দরকার ততটা কিন্তু নয়, নট আপ টু দ্য মার্ক। এবার আসি আরেকটা বিষয়, ইএসআই ও মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন তিনি দেখে নেবেন, তবে বাড়াবেন কি বাড়াবেন না সেটা এখনো তিনি বলেননি। আরেকটা মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেছেন, তিনি বলেছেন আপনারা প্র্যাকটিস করুন। ডাক্তারদের বলেছেন যে 8 ঘন্টা আপনাদেরকে সরকারি পরিষেবা দেওয়ার কথা, সে জুনিয়র হোক সিনিয়র হোক, ডাক্তাররা আপনারা বাইরে 8 ঘন্টা আপনাদের ডিউটি শেষ হয়ে গেলে প্র্যাকটিস করতে পারেন। এবং যে হাসপাতালে কর্মরত আপনারা আছেন, কলকাতার ক্ষেত্রে সেটা বলা হয়েছে যে 20 কিলোমিটার 30 কিলোমিটার কোনো ব্যাপারই নয়। এতদিন যে হাসপাতালে যে ডাক্তার কর্মরত ছিলেন তাদেরকে আশেপাশে 20 কিলোমিটারের মধ্যে প্রাইভেট প্র্যাকটিস করার অনুমতি ছিল। তিনি মুখ্যমন্ত্রী মৌখিকভাবে 30 কিলোমিটার সেটা করে দিয়েছেন, খুব ভালো কথা। মানে এতদিন প্রাইভেট প্র্যাকটিসকে যেভাবে কালো চোখে দেখা হচ্ছিল, যেভাবে খারাপ চোখে দেখা হচ্ছিল, মুখ্যমন্ত্রী কিন্তু একটু সেখানে ছাড় দিচ্ছেন। ওই যে বললাম, ভোট বড় বালাই, সামনে 26, ডাক্তারদের খেপালে চলবে না। আরেকটা ব্যাপার মুখ্যমন্ত্রী এদিন বলেছেন যে ব্যক্তিগতভাবে আপনারা চিকিৎসা যদি করতে চান, কাউকে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করুন না। আচ্ছা, হাসপাতালে ব্যক্তিগত চিকিৎসা হবে কেন? যাকে পয়সা নিয়ে বাইরে দেখলেন তার সার্জারি তিনি ফ্রিতে করবেন হাসপাতালে? হাসপাতালে করা যেতেই পারে, এতে কোনো আপত্তি নেই, কিন্তু ব্যক্তিগত চিকিৎসার জায়গা তো হাসপাতাল নয়। ডাক্তাররা কাউকে মার্সি করে দেবেন অতিরিক্তভাবে। ধরুন আমি ওই ডাক্তারকে প্রাইভেটে দেখাইনি, সরকারিভাবে দেখাচ্ছি, আরেকজন ডাক্তারকে আগে প্রাইভেটে দেখিয়েছে। আমারও যেদিন চিকিৎসা হওয়ার কথা সেদিন ওরও চিকিৎসা হওয়ার কথা, কিন্তু যিনি প্রাইভেটে দেখিয়েছেন তাকে যদি আগে ডাক্তারবাবু মার্সি করে দেন, এই ব্যক্তিগত চিকিৎসাটা সরকারি জায়গায় করার রহস্যটা মুখ্যমন্ত্রী কেন বললেন আমি বুঝলাম না। এটা কি দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া নয়? আপনারাই বলুন তো। ডাক্তাররা বাইরে যাকে দেখছেন তাকে হাসপাতালে সরকারি জায়গায়, আমি বুঝলাম না ব্যাপারটা, তিনি কি আসলে বলতে চাইলেন এই ব্যক্তিগত বিষয়টা। এবং শুধুমাত্র তাই নয়, এদিন মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন আরেকবার তদন্তে ইন্টারফেয়ারেন্স করেছেন বলে অভিযোগ। কারণ হচ্ছে এদিন মুখ্যমন্ত্রী বলেছেন মেদিনীপুরের ব্যাপারে ডাক্তারদের নেগলিজেন্স ছিল। ওই ছত্রাক যে স্যালাইন দেওয়া হয়েছিল সেখানে ডাক্তারদের ঘাড়ে আবার দোষ চাপিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টা কিন্তু তদন্ত সাপেক্ষ, ফলে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য তদন্তে প্রভাব ফেলবে কি ফেলবে না এটা নিয়ে কিন্তু রাজনৈতিক কল্পনা একেবারে তুঙ্গে রয়েছে। আমরা অন্তত মনে করি তদন্ত সাপেক্ষ বিষয়ে কোনো রাজনীতিবিদের, বিশেষ করে যারা প্রশাসনিক পদে আছেন, তাদের এই ধরনের মন্তব্য করা উচিত না। কারণ এতে যারা তদন্ত করছেন, মুখ্যমন্ত্রী যদি একটা কিছু বলে দেন তাহলে হয়তো তো তদন্তের উপরে তো এর প্রভাব পড়ে। এটা তিনি কেন করলেন আমি ঠিক বুঝতে পারলাম না। এবং জুনিয়র ডাক্তারদের এই স্যালাইন কাণ্ডে তিনি সাসপেনশন তুলে নিয়েছেন। মুখ্যমন্ত্রী কেন তুলে নেবেন? তদন্তকারী অফিসার তো চার্জশিট দেবে, সে তদন্ত করবে, সে বলবে। কারো কিছু মনে হলো আর তিনি করে দিলেন, কেন? আর জুনিয়র ডাক্তার যাদেরকে সাসপেন্ড করেছিলেন, যদি তারা এক্ষেত্রে দোষী না হয় ভাবুন তো, তার সাসপেনশন ছিলেন, তারা তো এতদিন সাসপেন্ড হয়েছিলেন,
তাহলে দোষী না হয়ে এতদিন যে তারা সাসপেন্ড ছিলেন এর ক্ষতিপূরণটা দেবে কে? তাদের যে জীবনে কালো দাগটা লেগে গেল তার জন্য দায়ী তাহলে কে? শুধুমাত্র রাজনীতির জন্য রাজনীতি করলে তো হবে না, এই বিষয়গুলো ভাবতে হবে রাজনীতিবিদদেরও। আজকে ঠেলায় পড়েছেন বলে বেতন বাড়িয়ে দিলেন। ভাবুন তো, যারা আশাকর্মী দীর্ঘদিন ধরে বলছেন বেতন বাড়ানোর কথা, এরপরে তো ভোটের সময় আমরা দেখবো লক্ষ্মীর ভান্ডার বেড়ে যাবে, অন্যান্য প্রকল্পে টাকা বেড়ে যাবে। বাড়ুক, আমাদের আপত্তি নেই, খুব ভালো কথা। সরকার যত মানুষের উন্নয়নের জন্য কাজ করবে, এর জন্যই তো সরকারকে নির্বাচন করা, এর জন্যই তো মানুষ তো ভোট দেয়, এই পরিষেবার জন্যই তো। সরকার তো অবশ্যই এটা করবে, এতে তো কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু বাকি কাজগুলো যেগুলো আটকে আছে, আজকে রাস্তাঘাটের কি অবস্থা বলুন তো? বহু রাস্তাঘাট 1 বছর ধরে সারাই হয় না। সল্টলেকের মতন পশ এলাকা, বাগুইয়াটি, কলকাতার মতো পশ এলাকা, এমনকি টালিগঞ্জ পর্যন্ত, সেখানে দেখুন তো রাস্তাঘাটের কি অবস্থা। সরকারের ভারে মা ভবানী। মুখ্যমন্ত্রী তো আজকে বললেন জিএসটির টাকা তিনি পাচ্ছেন না। কতটা সত্যি বলেছেন কতটা মিথ্যে বলেছেন সেটা আলাদা বিষয়, কিন্তু মুখ্যমন্ত্রী ঘুরিয়ে বুঝিয়ে দিচ্ছেন ভারে মা ভবানী। আর শুধুমাত্র ভাতা পাইয়ে দেওয়ার রাজনীতি হচ্ছে। আপনারা এই বিষয়ে মতামত কিনা আমাদের সঙ্গে? আপনারা সহমত হতে পারেন, অসহমত হতেই পারেন, অসুবিধার কিছু নেই, কিন্তু আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পঙ্কজ বিশ্বাস, এবং আপনারা দেখছিলেন মাধ্যম।